নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। সব খবর সবার আগে। এই মুহূর্তে আমাদের স্টুডিও এসে পৌঁছেছেন আমাদের যে অতিথি, সেই অতিথি বাঁদিকে আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিউসির সহসভাপতি মুক্তার মিয়া, এবং ডান দিকে যিনিও আমাদের অতিথি রয়েছেন পিবি নিউজের স্টুডিওতে। আর তেনার পরিচয় আপনাদের দর্শক করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন বর্ধমান জেলার ব্যবসায়ী। আগে তিনি একটি পদে ছিলেন এবং একটি ব্যবসাদার এবং বিশিষ্ট সমাজসেবী, মানুষের সমাজের কাজ করে থাকেন। এবং বাঁদিকে যিনি মুক্তার মিয়া আছেন, এখন জেলার পদ পেয়েছেন। তিনি আইএনটিসি প্রায় 1.5 বছর হয়ে গেল। আজকে তিনি শুধু রাজনৈতিক পদ নিয়েই থাকেন না, তিনি সামাজিক কাজ করেও থাকেন। এবং ডান দিকে বিশ্বনাথ চৌধুরী, তিনি সামাজিক কাজ নিয়ে থাকেন, ব্যবসাদারদের পাশে থেকেই কিন্তু বর্ধমান শহরে একত্রিত হয়ে থাকেন। আজকে আমাদের যে কর্মসূচি, যে শ্রমিক সংগঠনের পাশে কে, আজকে অনুষ্ঠানের নাম হচ্ছে শ্রমিক সংগঠনের পাশে কে। তাই আজকে আমরা বর্ধমান জেলার আইএনটিটিউসির সহসভাপতি, যিনি হচ্ছেন মুক্তার মিয়া নামে সবাই চেনেন, মুক্তার মিয়া এসছেন, আমাদের বাঁদিকে রয়েছেন। আমরা মুক্তার মিয়ার কাছে সর্বপ্রথম আসবো। মুক্তার মিয়া, পিবি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। নমস্কার, পিবি নিউজকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই নিউজের মাধ্যমে যেন এই নিউজ আরও বৃদ্ধি করে বা আরও মানুষ, লক্ষ লক্ষ মানুষ যেন এই নিউজটাকে দেখে, এবং স্বচ্ছতা আছে এই নিউজের মধ্যে। এই জন্য আমি আজকে এখানে উপস্থিত। আমার ডান দিকে চলে যাচ্ছি, যিনি বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসাদার বিশ্বেশ্বর চৌধুরী, আমাদের অতিথিকে আমাদের পিবি নিউজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। নমস্কার, পিবি নিউজের সমস্ত দর্শককে নববর্ষের প্রীতি শুভেচ্ছা, বড়দের প্রণাম। পিবি নিউজের সমস্ত কর্মকর্তাকে অভিনন্দন আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমরা চলে যাব আজকে মূলত যে আমাদের প্রোগ্রাম বা কর্মসূচি, আজকের অনুষ্ঠান আমাদের যেটা নিয়ে, সেই অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবার আমরা সর্বপ্রথম চলে যাব পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিউসির সহসভাপতি মুক্তার মিয়ার কাছে। মুক্তার ভাই, আপনি আজকে আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছেন। সামনে 2024 লোকসভা ভোটের দামামা বেজে গেছে, প্রচার শুরু হয়ে গেছে। শ্রমিকদের জন্য আপনি কি ভেবেছেন এবং শ্রমিকদের জন্য কি কাজ করতে চলেছেন, কি করেছেন, আজকে যদি আমাদের পূর্ব বর্ধমান জেলার দর্শকদের এবং রাজ্য জুড়ে আমাদের খবর চলে, যদি আমাদের দর্শকদের আপনি জানান। দেখুন, আমি সব সময়, আজ থেকে নয়, বহুদিন ধরে এই শ্রমিকের সঙ্গে যুক্ত ছিলাম, এবং আমাকে যারা চেনেন, এখন আমাদের দল বেড়েছে, প্রচুর তৃণমূলের মেম্বার বেড়েছে, এবং আমি আজকে 2002 সাল থেকে এই পার্টির মধ্যে রয়েছি। এবং আজকে আমাকে পূর্ব বর্ধমান জেলার ভাইস প্রেসিডেন্ট করার জন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি এবং মলয় ঘটক, এবং আপনার যে পূর্ব বর্ধমানের যে এখন বর্তমান যিনি সভাপতি আইএনটিটিউসি, তাকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আমাকে করার জন্য। আমাকে উপযুক্ত ভেবেছে, তার জন্য আপনার প্রায় 1.5 বছর মেয়াদ কেটে গেল। শ্রমিকদের জন্য আপনি কতটা কাজ করেছেন, এবং আজকের বর্তমান পরিস্থিতি যে সামনে 2024 লোকসভা, শ্রমিকদের ভোটটা কিন্তু একটি ফ্যাক্ট। শ্রমিক সংগঠন প্রচুর আছে বর্ধমান জেলায়, বিশেষ করে আমাদের প্রচুর শ্রমিক আছে, প্রচুর কারখানা আছে। সেই শ্রমিকদের জন্য আপনি কতটা কাজ করেছেন, বা তাদের কি ভোটটা কতটা পাবেন 2024 লোকসভা, কতটা আপনি আশাবাদী? দেখুন, আমরা সব সময়, আমাকে যখন দায়িত্ব দিয়েছে, আমি শ্রমিকদের হয়ে সব সময় কাজ করি, এবং যেখানে শ্রমিক আমাকে ডাকে সেখানেই যাই, না ডাকলেও আমি যাই। এবং আমি জানতে পারলে যে শ্রমিকদের সঙ্গে কোনো রকম মালিকরা যদি আপোষ করে, সেখানে আমি ছেড়ে কথা বলি না। এবং বহু রাইস মিলে গেছি, এবং অনেক সিমেন্ট গোডাউনে গেছি, অনেক কারখানাতে গেছি। আমি সেখানে গিয়ে শ্রমিকদের সঙ্গে নানানভাবে আলোচনা করেছি, এবং শ্রমিকরা যেখানেই বলেছে যে আমাদের এইভাবে মাইনে কম দিচ্ছে এবং আমাদেরকে বেশি পারিশ্রমিক দিচ্ছে না, কম পারিশ্রমিক দিয়ে নানানভাবে করছে, সেখানেই আমি প্রতিবাদ করেছি এবং শ্রমিকদের হয়ে কাজ করেছি। আশা করি শ্রমিকরা আমাদের সঙ্গেই থাকবেন, এবং প্রচুর শ্রমিক আছেন, তারা বেশিরভাগই তৃণমূল কংগ্রেস ছাড়া আইএনটিটিউসি ছাড়া কিছু চেনে না। যেখানে আপনি মুক্তার ভাই বলছেন যে সেখানে আমি পৌঁছে গেছি, যেখানে বারবার কিন্তু বিরোধীরা অভিযোগ করেছে যে প্রত্যেকটি কলকারখানায়, পূর্ব বর্ধমান জেলায় প্রত্যেকটি কলকারখানায় তোলাবাজি চলছে,
শ্রমিকদের ঠিকমতো পুজো বা পাল পড়বে বোনাস দেওয়া হয়নি, তারা কলকারখানার সামনে আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে। তার সাথে আপনি যেখানে বলছেন আইনটিসির সভাপতি, তাহলে এই বিক্ষোভ কর্মসূচি কেন এবং কিভাবে তারা তোলাবাজি করছে এমন একটা অভিযোগ আছে, কি বলবেন? এবং আমি আসার পর থেকে কোথাও সেরকম কোনো অভিযোগ আমি পাইনি, এবং যেখানে দু একটা ভুল ত্রুটি ছিল সেটা আমি সংশোধন করেছি। আর দেখুন, বিরোধীদের কাজ বিরোধী করা, তারা বিরোধিতা করবে, ভালো করলেও করবে, খারাপ তো কোনো সময় ভাবি না, খারাপ করিও না, জ্ঞানত, মানে আমাকে অনেকেই চেনেন। আর শ্রমিকদের স্বার্থে আমরা যে লড়াই করছি, বসে নেই, আমরা কাজ করে যাচ্ছি। এবং তাদের সঙ্গে যে বেইমানি করবে বা তাদেরকে বঞ্চিত করে যে গাড়ি বাড়ি কোটি টাকা করবে, তাদের এগেনস্টে আমরা আন্দোলন করব যে ভাই এইভাবে শ্রমিকদেরকে বঞ্চিত করা যাবে না। আমরা এবার চলে যাব আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের বিশ্বস্বর চৌধুরী এবং ব্যবসাদার। বিশ্বস্বর বাবু, বর্ধমান শহরে আপনি অনেকবার আন্দোলন করেছেন, অনেক লড়াই দিয়েছেন, আপনার অনেক প্রতিদান আছে, যেখানে আপনি লড়াই দেওয়ার পরে সে এখনো পর্যন্ত সফল হননি। বর্ধমানের ব্যবসার দ্বারা পড়ে মার খাচ্ছে, এবং যেখানে বর্ধমান শহরে বাস চলাচল হচ্ছে না, যেখানে প্রচুর আপনারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ফলাফল কতটা পেয়েছেন? দেখুন, সংগঠন করতে গেলে সাংগঠনিক দিক থাকে। সেখানে আমি যতই প্রতিষ্ঠিত ব্যবসায়ী হোক, আমাকে সংগঠনের দিকটাই ভাবতে হয়। সেক্ষেত্রে বর্ধমান শহরে যে পরিকাঠামোগত ভুল, বর্ধমান উন্নয়নের ক্ষেত্রে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড তুলে দিয়ে যেটা দু প্রান্তে দুটো বাস স্ট্যান্ড করা হলো, যেটা বর্ধমান শহরের নয়, সেটা দুটো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। তারপর থেকে বর্ধমান শহরের ব্যবসার অবস্থা খুব খারাপ। অ্যাকচুয়ালি যদি অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে যায়, সেই শহরের মানের উন্নয়ন হয় না। এখন আপনি বলতে পারেন যে অনেক মল এসছে, কিন্তু সব কিছুই সব ঠিক আছে, কিন্তু বাস্তব কথা, আমার তো মনে হয় পৃথিবীর এমন কোনো রাজ্য কিংবা টাউন নেই যেখানে শহরের মধ্যে দিয়ে বাস চলাচল করে না। কারণ স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ বাসের মাধ্যমেই হয়। সব বড় শহরই বলুন, দিল্লি বলুন, কলকাতা বলুন, সব জায়গাতেই হয়। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা ব্যবসাদারদের বিপক্ষেই গেছে, ব্যবসাদারদের পক্ষে এটা নয়। কারণ বর্ধমানের ব্যবসাদার অবস্থা খুব খারাপ। যারা আপনারা সাংবাদিকতা করেন তারা অবশ্যই জানেন আগে কীরকম বর্ধমান ছিল, এখন কি অবস্থা বর্ধমানে। খুব দোকানে কাস্টমার আসা খুব কমে গেছে, কারণ বর্ধমান প্রান্তিক শহর। বর্ধমান হচ্ছে আপনার বিভিন্ন গ্রাম ভিত্তিক শহর। বর্ধমান তো আর ব্যাঙ্গালোর আর কলকাতার মতো নয়, এখান থেকে গোটা এটা স্টেটের কোনো রাজধানীও নয়। বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে মানুষ এসে বর্ধমান শহরে, যেমন কোর্ট কাছারি এখানে আছে, সেই জন্য আসে। তো বাস্তব দিক দিয়ে আমাদের বর্ধমান অবিভক্ত যখন বর্ধমান ছিল, তখন বেশি মানুষের আনাগোনা ছিল। দর্শকদের একটু জোরে বলেন যদি। হ্যাঁ, যখন অবিভক্ত বর্ধমান ছিল তখন বেশি মানুষজনের আনাগোনা বর্ধমানে ছিল। তারপরে যখন বর্ধমান বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এলো, পশ্চিম বর্ধমানে শিল্পাঞ্চল চলে গেল, আর বর্ধমান কৃষিভিত্তিক চলে গেল। এবার কৃষিভিত্তিক যেখানে শহর, বর্ধমান শহর, সেখানে কৃষি তো গ্রামে হয়, বর্ধমান শহরে তো চাষবাস হয় না। সেই গ্রামের মানুষ এসে বর্ধমান শহরে বেচাকেনা করে, তাহলে বর্ধমান শহরে ব্যবসার, শিল্পর সমস্ত কিছুর আয় উন্নতি হয়। কিন্তু এখন বাস্তব কথা, বাস না চলার ফলে লোকে বারবার বিভিন্ন পরিবহন চেঞ্জ করে, মানে টোটো কিংবা টোটো যেভাবেই বলুন, বারবার চেঞ্জ করে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটে আসা তাদের পক্ষে অসম্ভব। এটাই হয়ে গেছে। সেই জন্য মানুষের ব্যয় বেড়ে গেছে, সময় বেড়ে গেছে। সেই জন্য বিশ্বস্বর বাবু, মানে আপনি যে আন্দোলন লড়াই করেছিলেন, বাধা হয়ে কে দাঁড়িয়েছিল, কারা দাঁড়িয়েছিল? এই শাসক দলই দাঁড়িয়েছিল বাধা হয়ে। আপনি একটি ব্যবসাদারের পদে ছিলেন, সেই পদ থেকেও আপনাকে সরিয়ে দেওয়া হলো। তাহলে আপনি সেই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, আপনার নিজের স্বচ্ছকে সাক্ষী তার, আপনি প্রতিবাদ, তাহলে আপনাকে সেই পদ থেকে সরে যেতে হলো। এবং দেখা গেছিল 2021 সালে বিধানসভায় আপনি যখন প্রতিবাদ করেছিলেন, আপনার সংগঠন যখন কার্জন গেটে প্রতিবাদ করেছিল,
তখন কিন্তু আপনারা যখন বলেছেন আমাদের সংগঠন থেকে আমরা বিধায়ক দেবো, আমরা কিন্তু 2021 সালে দাঁড়াবো, তখন যিনি এখন বর্তমান বিধায়ক খগন দাস তেরা কিন্তু রুখিয়েছিল যে তোমরা এইসব কিছু করো না। আপনাদের বক্তব্যের উপরে বলছি যে আমি দাঁড়াই, আমি জিতার পর কিন্তু বর্ধমান শহরে বাস ঢোকাবো, সেই প্রতিশ্রুতি দিয়েছিল, সেরকম বক্তব্য কিন্তু আপনি দিয়েছিলেন আমাদের মিডিয়াদের। তাহলে সেই বিধায়ক প্রতিশ্রুতি দিয়ে কি আপনাদের প্রতিশ্রুতি রাখলো না? কি বলবেন আপনি নিয়ে? দেখুন, ব্যাপারটা হয়ে গেছে, আমরা যখন বিভিন্ন সময় আন্দোলন করেছি তখন বিভিন্ন দপ্তরে পরিবহন মন্ত্রী গেছে, আমি গেছি, ববি হাকিমের কাছেও গেছি, এমনকি বিধায়কের কাছেও গেছি, কিন্তু বাস্তব মূল্যায়ন কিছু হয়নি। আমরা যেটা আমরা চেয়েছিলাম ব্যবসাদার দিক দিয়ে একটা বড় আন্দোলন করতে, পুরোপুরি সংগঠিত হতে, সেটাও আমাদের বাধাপ্রাপ্তি হয়েছে। কারণটা একটাই, আমি জানি না কি তাহলে প্রতিশ্রুতি দিয়েছিল বিধায়ক। আমি বিভিন্ন সময়ে আমরা বাস চলবে, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে কোর্টের ব্যাপারটা এসেছে পরে। আমরা যারা জ্ঞানত আছি, যারা জানি ঘটনাটা কোর্টে কখন হয়েছে, যখন বাস স্ট্যান্ড উঠে গেছে, মিনি বাসগুলো টাউন সার্ভিস চলছে, তখন বড় বাসরা কোর্টে গেছে। কিন্তু তার আগে সব ছিল না। যখন বর্ধমান শহরে বাস চলতো তখন কোনো কোর্ট কেস ছিল না। এখন যদি কেউ বলা হয় যে কোর্ট কেসের জন্য বাস চলছে না, এটা অবাস্তব কথা। কারণ কোর্ট কেসটা হলো কি করে? আর অবশ্যই সরকারি পক্ষের যে ক্ষমতা আছে তারা ক্ষমতা বলে অবশ্যই এটা করতে পারে। বর্ধমান শহরের ওপর আমাদের মুখ্যমন্ত্রী, সহৃদয় মুখ্যমন্ত্রী, আমার যথেষ্ট আশা ভরসা আছে কোনো একদিন তিনি বর্ধমান শহরের ব্যাপারে জানতে পারবেন, যেখানে ব্যবসাদারদের অবস্থা খারাপ, মানে চেষ্টা করছি তো ব্যবসার অবস্থা খারাপ, তখন হয়তো এর কোনো সুফল পাওয়া যাবে। কারণ বাস না চললে আমি কেন, শাসক বলুন, বিরোধী পক্ষ বলুন, যেখানে যাই বলুন, একবার যদি তাকে প্রশ্ন করেন যে বর্ধমান শহরে যখন বাস চলতো বর্ধমান শহর কেমন ছিল, এখন কেমন আছে, সবাই একই কথা বলবে, বর্ধমান শহরে ব্যবসাদারদের অবস্থা ভালো থাকে। তাহলে এবার 2024 লোকসভা ভোট, এই যে ব্যবসারা পুরো মার খাচ্ছে, সামনে ঈদ চলে গেল পেরিয়ে, তার আগে আপনার দুর্গা পুজো পেরিয়ে গেল, সব পুজোর মৌসুমগুলো পেরিয়ে চলে গেল, তাহলে এই ভোট কোন দিকে যাবে ভাবছেন আপনি? ব্যবসাদাররা ব্যবসা চলছে না, তাদের মধ্যে একটা রাগ, পূর্ণ গুসা তাদের মধ্যে হয়ে আছে বাস চলাচল না নিয়ে, তাহলে এই 2024 সালের লোকসভার ভোট কোন দিকে যাবে আপনি কি ভাবছেন? শুনুন, ব্যবসাদার দ্বারা কোনো ব্যবসায়ী সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা আপনার ভুল ধারণা। এটা একটা নিরপেক্ষ সংগঠন, কোনো রাজনৈতিক দ্বারা প্রভাবিত হয় না। ব্যবসাদাররা তাদের ভোটাধিকারের অধিকার আছে, তারা নিজের মত পোষণ করবে। আমরা কোনো ব্যাপারেই কোনো মত দিব না যে আপনি এইখানে ভোট দিন, ওখানে ভোট দিন, যে যা নিজস্ব মত পোষণ করবে। আমি কোনো দলকে সমর্থন করি, আমি তাকে ভোট দেবো, এই ব্যাপারে কিছু নয়। কিন্তু আমাদের যেটা দাবি, এটা সরকারের পক্ষে যেই থাকুক তাদের উচিত এই ব্যাপারটা দেখা, যে বর্ধমান শহর যেহেতু বর্ধমান ঐতিহাসিক শহর, সেই শহর যেন আগের মতো অবস্থায় ফিরে আসে, জন্ম তাকে আশা করব। যিনি বিধায়ক আছেন এই ব্যাপারে, উনি এখানকারই বাসিন্দা, উনি অবশ্যই বুঝতে পারছেন, উনি এটি নেবেন, সঠিকভাবে নেবেন, যেন এই বর্ধমান শহরের ব্যবসাদারদের অবস্থা খারাপ, মানে খারাপ থেকে ভালো হয়। আর একটা বড় ব্যাপার হলো এই যে চৈত্র সেল, এটা জানি না, কারণ চৈত্রের সেল বিসি রোডে দীর্ঘদিন, এটা ওই বর্ধমানের ঐতিহ্য চৈত্রের সেল, এটা আমরা দেখে আসছি। এখন আগে টাউন হল, এখন বাঁকার মাঠ। যতদূর আমার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যতটুকু মনে হয়েছে, আপনার সেলে খুব বেশি ব্যবসা করতে মানুষ পারেনি। আর সেলেতে বিসি রোডে আর জিটি রোডের উপর একটা বিরাট পরিমাণ কাস্টমার আসতো, তারা সারা বছর যেরকমভাবে পুজোর সময় ঈদে আসে সেরকমভাবে সেলেতেও আসতো। সেই ব্যাপারে এই যে চৈত্র সেলটা, এই যে চৈত্র সেলটাকে বড় বাজারে একটা ঐতিহ্য, বর্ধমানবাসী সবাই জানে, ডিস্ট্রিক্টের লোক সবাই জানে যে বর্ধমান বড় বাজারে চৈত্র সেল হয়, রোডের ওপরে দোকানদানি বসে, তারা আনন্দে উচ্ছ্বাসে তারা কিনতে আসে চৈত্র মাসে। সেই চৈত্র সেলতে তারা নিয়ে চলে গেলো বাঁকারা মাঠে বা টাউন হল ময়দানে নিয়ে চলে গেল। কোনো অর্থের বিনিময়ে কি বলছেন? কোনো অর্থের বিনিময় নিয়ে গেছে? কি বলবেন বিশ্ববাবু? আমি অর্থের বিনিময় সত্য জানি না, তবে আমার মনে হয় কি বিনিময় হয়েছে যারা করেছেন এটাই জানেন। কিন্তু আমার মনে হয় যে এটা একটা ঐতিহ্য সেল। আমি ছোট থেকে বিসি রোডে ব্যবসা করছি, আমিও জানি কি মানে বিসি রোডের চৈত্র সেল, এটা বিসি রোডের একটা ঐতিহ্য ছিল। আপনিও ছোট থেকে বর্ধমানের মানুষ হয়েছেন, সবাই জানেন যে এটা একটা ঐতিহ্য। সেই ঐতিহ্য আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। কার্জন গেটের যেমন ঐতিহ্য আছে, কার্জন গেটের যেমন বর্ধমান রাজার যেমন ঐতিহ্য আছে, আমরা বর্ধমানের দীর্ঘদিনের বাসিন্দা,
বর্ধমান ডিস্ট্রিক্টে আমরা 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর তো আসেনি। আমার পূর্বপুরুষ, তারপর তার আগে বহু কয়েকশো হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা বর্ধমান শহর। এবার আমরা চলে আসবো, ঠিক আমাদের সময় কমের দিকে আসছে, আমরা চলে আসবো আমাদের তৃণমূল নেতা মুক্তার মেয়ের কাছে। মুক্তার দা, আপনার কাছে যেটা বক্তব্য আমাদের রয়েছে, যে বিশ্বেশ্বর বাবু যেটা অভিযোগ করলেন যে 2021 সালে আমাদের দক্ষিণের বিধায়ক বর্তমান তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বর্ধমান শহরে আমরা বাস ঢোকাবো। ব্যবসাদারদের সঙ্গে বসে তারা আলোচনা করেছিলেন, ঘন ঘন মিটিং করেছিলেন এবং সেই সাক্ষী আমরা আছি। কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়ে, বিধায়ক খোকন দাস প্রতিশ্রুতি রাখেননি, বর্ধমান শহরে বাস চলাচল হচ্ছে না এখন বর্তমান। দ্বিতীয়ত ব্যবসাদাররা মার খাচ্ছেন। আপনি শ্রমিক নেতা, এই নিয়ে আপনি কি বলবেন, বক্তব্য আপনার? দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, বর্ধমানে যে সমস্ত ব্যবসাদাররা আছে, ব্যবসাদারদের পক্ষেই তৃণমূল কংগ্রেস আছে, সরকার আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুব মানবী, উনি কারোর চোখের জল দেখতে পারেন না। তো উনি তো বললেন যে, বিশুদা বললেন যে আমরা কলকাতাতেও জানিয়েছি বা মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি। তো নিশ্চয়ই এটা নিয়ে আমাদের সরকার, যে আমাদের মুখ্যমন্ত্রী, উনিও ভাবছেন। বর্ধমান শহর তো আজকের শহর না, কলকাতার আগে বর্ধমান ঐতিহাসিক শহর, একটা ঐতিহাসিক শহর, হাজার হাজার বছর আগেকার শহর। তো এই শহরের মানুষের কোনো ক্ষতি হোক সেটা চান না। আমি যেমন গ্রামগঞ্জে দেখেছি, বর্ধমান তো শহরটা অনেকগুলো গ্রাম নিয়ে, আশেপাশে প্রচুর গ্রাম, এবং আশেপাশে গ্রামে এত কাপড়ের দোকান হয়েছে, গ্রামে গঞ্জে এত সোনার দোকান হয়েছে। দেখুন জেলা কিভাবে বাড়ছে, যেমন মানুষ বাড়ছে তেমনি মানুষের এখন চেতনাও বাড়ছে। তারা গ্রামগঞ্জে মালপত্র পেয়ে যাচ্ছে, হ্যাঁ, সমস্ত মাল। কি নেবেন আপনি? আপনি হাটগোবিন্দপুর চলুন, কি নেবেন? আপনি কুড়মুন চলুন, কি নেবেন? আপনি ভাতারে চলুন, কি নেবেন, যেটা আগে ছিল না। কাজেই এই যে বাসের ব্যাপারটা, বাস স্ট্যান্ডটা হয়তো একটু বাইরে চলে গেছে, দুই দিকে চলে গেছে, টাউনের বাইরে। বাস স্ট্যান্ড সচরাচর শহরের মধ্যেই থাকে, কিন্তু শহরটা ঐতিহাসিক শহর, আগেই বলেছি, এবং এত ঘিঞ্জি, মানে এত পুরনো বাড়ি, বহু পুরনো, শহ বছর আগেকার বাড়ি। না, আমি বলি কলকাতার বড় বাজার, হাওড়া থেকে বাস বড় বাজারে ভেতর দিয়ে যাচ্ছে, প্রত্যেক কিঞ্জি তো বর্ধমান শহর নয়। না, সেটা যাচ্ছে, কিন্তু আমি না, এটা আমি কিন্তু বলিনি যে বাস স্ট্যান্ড শহরের মধ্যে আসবে না, আমি এটা বলিনি। আমি একটা কথা বলেছি যে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এটাকে দেখছে। তো আমিও বলছি মুখ্যমন্ত্রী সহৃদয়, মুখ্যমন্ত্রী এটাকে দেখছে। হ্যাঁ, আমার মনে হয় যে এটা নিয়ে পর্যালোচনা চলছে। তাহলে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বারবার, কিন্তু এই বাস চলাচলের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেই প্রতিশ্রুতি কোনো কাজ হচ্ছে না। ভোট আসছে, ভোট চলে যাচ্ছে, সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পর কিন্তু এই কাজটা হচ্ছে না। আপনি কি বললেন, এখনো কাজ হচ্ছে? একটা কথা বলি, আমার হয়তো ইচ্ছা আছে, আমাদের মুখ্যমন্ত্রী ইচ্ছা আছে, হয়তো কোর্টের ব্যাপার হয়ে আছে। হ্যাঁ, কোর্টটাও তো একটা ফ্যাক্টর, কোর্ট তো কারণ না। মামলা হয়ে আছে, হ্যাঁ, কি ধরনের মামলা হয়েছে, মামলার ইয়েটা কি, হ্যাঁ, সেটা ভালো করে দেখতে হবে, দেখে আমাদেরকে এখানে বসতে হতো। তাহলে সাবিক, আপনি 2024 সামনে লোকসভা ভোট, এই লোকসভা ভোটের সামনে যে ব্যবসাদাররা, একটা আমাদের ঈদের বাজারে গেল, আপনার তারপরে আপনার দুর্গাপুজো চলে গেল পেরিয়ে, তারা কোনো বাজার করতে পারেনি। আমরা নিজেরাই সচেকে দেখেছি বাজার আর হয়নি। তাদের কি ক্ষোভ থেকেই গেল মুক্তারবাবু? তারা কি ভোটটা কি পাবে মনে হচ্ছে তৃণমূল? দেখুন, একটা কথা বলি, তৃণমূল সরকার ব্যবসাদারদের পক্ষে আছে, ছিল, থাকবে। এবং আপনারা যেটা বলছেন যে ব্যবসার এত ক্ষতি হয়ে গেছে, হয়তো হয়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু আমাদের সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বর্ধমান নিয়ে খুব চিন্তিত, উনি এটাকে নিয়ে ভাবছেন, আমি যতটা জানি। আপনি বললেন যে মুখ্যমন্ত্রী চিন্তিত, মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবে। আপনি ঠিক আছে যে ব্যবসাদারদের যেখানে চৈত্র সেল বাঁকড়ামাটি নিয়ে চলে যাওয়া হলো, সব কিছু ঠিক হলো। হঠাৎ করে একদিন দেখা গেলো প্রশাসনের উদ্যোগে এবং দক্ষিণের বিধায়কের উদ্যোগে রাস্তা পরিষ্কার, যানজট পরিষ্কার করতে হবে, হঠাৎ করে দেখা গেল। তারপরেই দেখা যাচ্ছে সেই রাস্তার সাইডে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, প্রমোটিং করা হচ্ছে। তাহলে কি নিজস্ব ব্যক্তিগত স্বার্থে? দেখুন, একটা কথা বলি, যারা ব্যবসাদার আছে, প্রমোটিং যারা করছে, হ্যাঁ, এটা তো ধরুন তারা তো ব্যবসা করবেই, এবং প্রমোটিংটা করছে যেন অন্যায়ভাবে না করে, এটাই তো কথা। কোনো কোথাও যদি অন্যায় কিছু হয়ে থাকে আপনারা বলুন। ভরি বর্তমানে অভিযোগ, আপনি তৃণমূলের সক্রিয় নেতা, আপনি ভরি বর্ধমানে অভিযোগ, সেই অভিযোগ আপনার কাছেও আছে।
অবৈধ নির্মাণ, পুকুর বুঝানো হচ্ছে, অবৈধ নির্মাণ করা হচ্ছে, তাহলে আপনি কি করে বলছেন? অবৈধ নির্মাণ বর্ধমানে ভরে ভরে আছে। দেখুন, সেই অভিযোগ হচ্ছে, পৌরসভার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আরটিআই করা হয়েছে। এগুলো আমরা অভিযোগ পেলে অ্যাকশন নিচ্ছি। অনেকগুলো যে সমস্ত পুকুর রাতের অন্ধকারে বোঝাচ্ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন করে মালিককে বলা হয়েছে যে পুকুর আপনারা ওটাকে আবার নতুন করে ওটাকে যে সমস্ত গোঁজা ফেলেছেন সেগুলোকে তুলে নতুন করে আবার পুকুরের রূপ দিন। একটা পুকুর থাকা তো নিশ্চয়ই অনেক লাভ। হ্যাঁ, লাভ বলতে মানুষজন স্নান করবে, কাপড় কাচবে, থালা ধোবে, মাছ চাষ হবে, সেই মাছ চাষ হয়ে আরও 10 জন সেখানে করে খাবে। হ্যাঁ, কোথাও আগুন টাগুন লেগে গেল সেই পুকুরের জল কাজে লাগবে। হ্যাঁ, আবহাওয়ার ব্যাপার আছে, গাছপালার ব্যাপার আছে। তো কাজেই দেখুন, পুকুর ভরাট করে করছে, যে অভিযোগ এসেছে পৌরসভায় অভিযোগ এসেছে সেটাও কুইক অ্যাকশন নেওয়া হয়েছে এবং বিধায়ক সাহেব তো আমাদের বাইরে না, আমাদেরই বিধায়ক। আচ্ছা মুক্তারবাবু, আপনার কি এটা মনে আছে, আপনার কি এটা বেশ কিছুদিন আগে দেখা গেল বর্ধমান শহর যানজট, টোটোই যানজট করে দেওয়া হচ্ছে, টোটোকে সরাতে হবে, টোটো রুট ভাগ করতে হবে, সেই টোটোগুলোকে টাউন এলো ঢোকানো হলো, রং করানো হলো, সেই রঙের টাকা নেওয়া হলো, তারপরে কিন্তু সেই যানজট কি এখনো মরেছে? কোনো রুট ভাগ হয়েছে? সেই টাকা কোথায় গেল? দেখুন, এই টাকা প্রশ্ন তুলছে সাধারণ মানুষ, কোথায় গেল? যে টোটোওয়ালারা বলছেন যে সেই টাকা কোথায় গেল, টাকা কাকে দিয়েছে, কিভাবে রং হয়েছে, রং তো রং মিস্ত্রি করেছে। এবং আপনি বলতে পারেন যে টোটোর এখনো এটা হয়নি, টোটোর যানজটটা রয়েই গেছে, আপনি এটা বলতে পারেন। কিন্তু টোটো এত হয়ে গেছে, আমরা এটা নিয়েও কথাবার্তা চলছে, আশা করছি যে আগামী দিনে এর একটা রাস্তা বেরোবে। আমাদের ব্যবসাদার বিশ্বেশ্বর বাবুর কাছে যাবো। বিশ্বেশ্বর বাবু, বেশ কিছুদিন আগে দেখা গেল যে টোটো রং করা হলো, টোটোর যানজট কি বর্ধমানের যানজট কি সরেছে? দেখুন, এটা প্রশাসনিক ব্যাপার। আমি প্রশাসনের কর্তা ব্যক্তিও নাই। প্রশাসনের মধ্যে যারা আছেন, মিউনিসিপ্যালিটির যারা কর্মকর্তা আছেন, এখানকার বিধায়ক আছেন, তারা এই ব্যাপারটা বলতে পারবেন কি ঘটনা হয়েছে। অ্যাকচুয়ালি যানজট তো সেরকম কিছু যানজট নয় যে বাস চালানো যাবে না। আমি বারবার একই কথা বলি, বর্ধমান শহরে বাস চালানোর পরিকাঠামো আছে, শহরের মধ্যে দূরপাল্লার বাস চলুক, বর্ধমান শহরের যেসব ব্যবসাদার আছে তাদের মঙ্গল হোক, সবার উন্নতি হোক, সবাই মিলে আমরা ভালো থাকি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহৃদয়, আমার মনে হয় ওনার যদি কাছে এই খবরটা পৌঁছায় যে বর্ধমান শহরে দীর্ঘ 14 বছর বাস চলেনি, বাস চলার ফলে বর্ধমান শহরের ব্যবসাদারদের অবস্থা খারাপ হয়েছে, উনি এটার সচেষ্ট হয়ে উনি ব্যবস্থা নেবেন, এটা আমি আশাবাদী। মুক্তারবাবু, কি আপনাদের কি কোনো কারোর কাছে কোনো অভিযোগ করবেন যে বর্ধমান শহরে বাস চলাচল হোক, ব্যবসাদাররা বাঁচুক, গরিব মানুষের প্রাণ বাঁচুক, বাইরে থেকে বর্ধমানের লোক আসুক? আমরা তো মানুষের পক্ষে, ব্যবসাদারের পক্ষে। আমরা কখনো তো বলিনি ব্যবসাদারের বিপক্ষে। ব্যবসাদারের কি করে ভালো হবে, ব্যবসাদারের ব্যবসা কি করে ভালো চলবে, এটাই তো আমাদের কাজ। বাইরে গ্রাম থেকে যদি বর্ধমান শহরে আমাদের লোক না ঢুকে, তাহলে আপনার তো বর্ধমান যে দোকানদার ব্যবসাদার আছে, ব্যবসা চলবে না। কিন্তু শহরে কি লোক ঢুকতে পারছে না গ্রাম থেকে? দেখুন, সেটা ঠিক। দেখুন, একটা কথা বলি আপনাকে, প্রতিটি গ্রামে এখন এত দোকান হয়ে গেছে। হ্যাঁ, তাহলেও হয়তো শহরে মানুষ কেনাকাটা করতে আসবে, যতই দোকান হোক। বর্ধমান শহরে কেনাকাটা আর একটা ভাতার বাজারে কেনাকাটা অনেক তফাৎ আছে। কিন্তু দেখুন, বাসের ব্যাপারটা আপনাকে একটা কথাই বললাম যে কোর্টের ম্যাটার হয়ে আছে। হ্যাঁ, এখানে আমি কোনো মন্তব্য করব না। আশা করছি, আমি যতদূর খবর জানি বা যতটা আমি খবর শুনেছি অতটা খবর রাখি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এটাকে দেখছেন, এটা আমার মনে হয়। যাই, ঠিক আমাদের আজকে ঠিক প্রোগ্রাম শেষের দিকে যাচ্ছে, আমরা শেষ চলে যাব বিশ্বেশ্বর বাবুর কাছে। তেনার শেষ বক্তব্য আমরা নেওয়ার পরে কিন্তু আমরা আমাদের আজকে এই কর্মসূচি আমরা শেষের দিকে রয়েছি, শেষ করব। বিশ্বেশ্বর বাবু, সামনে 2024 লোকসভা ভোট, আপনাদের ব্যবসাদাররা অনেক ক্ষুণ্ণ আছে এবং তাদের একটা ক্ষোভ আছে। আপনারা কি তাদের কাছে গিয়ে বুঝাবেন শাসক দলের হয়ে যে ভোটটা শাসক দলকে দিন বা কোনো দলকে দিন? তাদের কাছে কি আপনারা পৌঁছাবেন? আপনারা তার দিন দায়িত্বে ছিলেন, সেই দায়িত্ব থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে রিপিট কি আপনি তাদের কাছে যাবেন? আপনার কোনো বক্তব্য ভোট নিয়ে পেশ করবেন? দেখুন, ব্যবসা, আমি আবার বলেছি, ব্যবসায়ী সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটা আপনার ভুল হচ্ছে। যদি আমাদের অভাব অভিযোগ কিছু থাকে, সেটা সরকারের যে সরকারে থাকেন তাদের কাছেই আমরা আলোচনা করি, আবার তাদের কাছেই, কারণ আমাদের এটা পুরো স্টেট গভর্নমেন্টের ব্যাপার, স্টেট গভর্নমেন্টের কাছে আলোচনা করব। তা আপনি বলছেন কোনো সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন নয়, রাজনৈতিক সংগঠন তো শ্রমিক সংগঠনের মধ্যে ব্যবসাদাররা তো পড়ে, শ্রমিক সংগঠনের মধ্যেই ব্যবসাদাররা পড়ে। শ্রমিক দিয়ে আপনার তো না, ওটা শ্রমিক সংগঠন
একটা আলাদা সংগঠন, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের আছে। আর ব্যবসায়ী সংগঠন চেম্বার্স হয়, সেখানে কোনো রাজনীতির রং থাকে না, তারা পুরো অরাজনৈতিক সংগঠন। মানে দলের পতাকা না থাকলেও মানে শাসক দলের নেতাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন, সেটা দলের পতাকা না থাকলেও শাসক দলের নেতাদের সঙ্গে কাজ করছেন তারা, পতাকা নেই। একটা কথা আপনাকে বলি, বিভিন্ন মানুষের সে সংগঠনটা নিরপেক্ষ হতে পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন পর্যালোচনা আছে, তার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত থাকতেই পারে, সেই ব্যাপারে যে যার সঙ্গে যুক্ত তার সঙ্গে ঘরে তার পতাকা নেবেই। মানে মানুষ তো, সে তো ভোটাধিকার দেয়, সে রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য। আমি ওই জায়গাটাই আসছি আপনার কাছে, ওই জায়গাটা আপনি যে বললেন সে মানুষ সে পতাকা নিয়ে ঘুরে, ওই জায়গাটাই আসছি। তাহলে এখন দেখা যাচ্ছে না সেই ব্যবসাদারদের ক্ষুণ্ণ। আমরা বড় বাজার দিয়ে যখন জায়গা যাই তখন অনেক দোকানদার আমাদেরকে বলে, আমরা বক্তব্যও নেই, অনেক দোকানদার তাদের ক্ষোভ দুঃখ প্রকাশ আমাদের কাছে করে। সেই ভোটটা কি তাহলে শাসক দলে এবারে যাবে? সেটাই আপনাকে বারবার আমি প্রশ্ন করছি, যে সেই ভোটটা আপনি যাদের সঙ্গে কথা বলেছেন তাদের অভিযোগ কি আছে সেটা তো তারা বলে, এবার তাদের কি মতামত হবে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না। তাদের মতামত কি হবে, যাদের যেটা মতামত আছে তারা সেটা যা ভোট বাক্সে দেবে। যাক, আজকে আমরা আজকে শেষ আমাদের আজকে যে কর্মসূচি নিয়েছিলাম। পিবি নিউজের দর্শক আপনারা যারা আমাদের আজকে এই খবর দেখলেন, আমাদের চ্যানেলে পিবি নিউজের খবর দেখলেন, আমাদের যে অতিথিরা আছে, আমাদের বাঁ দিকে আছে আমাদের মুক্তার ভাই এবং ডান দিকে আছে আমাদের বিশ্বশ্বর চৌধুরী, সকলকে আজকে পিবি নিউজের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ এবং দর্শকদের নমস্কার জানিয়ে আজকে আমাদের কর্মসূচি শেষ করছি। ফিরে আসছি পরের খবরে। নমস্কার, এই হলো পশ্চিমবঙ্গ নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন পিবি নিউজ। সবার আগে সব খবর, সবার খবর, পিবি নিউজ।